ডাকসুর সাবেক ভিপি বিএনপির চেয়ারপারসন মাননীয় উপদেষ্টা আমানুল্লাহ আমানের মামলাটা হিয়ারিং শেষ হয়েছে, আপিলের হিয়ারিং শেষ হয়েছে। এই মামলাটা 2007 সালে তাকে সাজা দেওয়া হয়েছিল। আজকে আমরা এবং আমানুল্লাহ আমানের পক্ষে আমরা এবং দুদকের আইনজীবী আর্গুমেন্ট করেছে এবং আজকে কিন্তু লাস্ট ডে। এর আগে 3 দিন, 4 দিন আর হিয়ারিং হলো এবং এই মামলাটা আগামী 30শে এপ্রিল রায়ের জন্য রেখেছেন মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন। আমানুল্লাহ আমানের মামলাতে তাকে নোটিশ দেওয়া হয়েছিল 2007 সালে, যে সময় তিনি চট্টগ্রাম জেলে ছিলেন। 72 ঘন্টার মধ্যে তাকে নোটিশ দেওয়া হয়েছিল তাকে সম্পদ হিসেব দেওয়ার জন্য। তখন ডিটেনশনও ছিল, নোটিশটা জেলে পাঠিয়েছিল, রিসিভ করেছিল উনি। তারপর আমানুল্লাহ আমার একটু লয়ার এঙ্গেজ করেছিল, লয়ার স্টেটমেন্ট, সম্পদের স্টেটমেন্ট দিয়েছিল। এটা ভেরিফাই করতে দেয়নি, যেহেতু পারমিনেন্ট স্যার ডিটেনের সঙ্গে দেখা করা যায় না, স্টেটমেন্টটা ভেরিফাই করতেও তাকে সুযোগ দেওয়া হয়নি। তারপর যেটা স্টেটমেন্টটা দিয়েছিল সেটা কারেক্ট ছিল, সেটা নিয়ে কোনো ডিসপিউট করতে পারেনি। তো তাকে বলা হয়েছে যে দাম দেখিয়েছে সম্পদের দাম না, যে দাম যে দাম ইনকাম ট্যাক্স ফাইলে দেখিয়েছে সেখান থেকে সম্পদের ভ্যালু বেশি। এই জন্য সুতরাং তাকে দুর্নীতি দমন কমিশন আইনে 26 ধারা এবং ৭ ধারা 2 ধারায় কিন্তু তাকে সাজা দিয়েছিল, তাকে এবং তার ওয়াইফকে দিল 3 বছর। সেটা রায়টা হয়েছিল 21/6/2007। তার এগেনস্টে আমানুল্লাহ এবং সাবির রহমান দুজনেই আপিল করেছিল মহামান্য হাইকোর্ট ডিভিশন সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনে। হাইকোর্ট ডিভিশনে 26 জন সাক্ষী সব অ্যানালাইজ করে, সাক্ষীর জবানবন্দি, 23 জন সাক্ষীর, 23 জন সাক্ষীর সাক্ষী এবং যারা অ্যানালাইজ করে তাকে তার এবং তার স্ত্রী খালাস দিয়েছিল হাইকোর্ট ডিভিশন। তার বিরুদ্ধে দুদক আপিল করে, অর্থাৎ এই মামলাটা উনি খালাস হয়ে গেছিলেন একবার। আপিল করার পর আপিল ডিভিশন বললো যে 26 ধারা সে মেনটেন করলো, যে খালাসটা মেনটেন যে ঠিক আছে। 7 বছর পূর্ণ ট্রায়ালের জন্য হাইকোর্ট পাঠালো। আপিল কিন্তু হাইকোর্ট ডিভিশনে যে খালাসের আদেশ ছিল 26 ধারায়, দুর্নীতি দমন কমিশনের সেকশন 26-এর, ওটা বহাল লাগলো আপিল ডিভিশন। হাইকোর্ট ডিভিশন রায়টা বহাল লাগলো। 7 ধারায় যে 7 দিয়েছিল সেটা বাতিল করে, খালাস দিয়েছিল সেটা বাতিল করে পুনঃ ট্রায়ালের জন্য দিল হাইকোর্ট ডিভিশন। আপিল ডিভিশন ডিসপাইট আপিল ডিভিশন জাজমেন্ট আছে, অর্ডার, সেটা না করে, অনার না করে তাকে এবং তার স্ত্রীকে আবার তাকে 26 ধারা সাজা দিল। দেখেন কী অবস্থা ছিল আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশন। এবং আমাদের আর্গুমেন্ট ছিল যে 27 অথচ তার কাছে সম্পদ হিসাব চেয়েছিল, সে হিসেবে কিন্তু ভ্যালুর কথা বলা হয়নি আইনে। কারণ ফেব্রুয়ারি মাসে কোনো রুলস আসেনি, অ্যান্টি রুলস আসেনি। 22শে ফেব্রুয়ারি কোনো রুলস ছিল না, 29শে মার্চ রুল আসছে। রুলসে বলা হয়েছে যে সম্পদের ডেসক্রিপশন দিতে হবে, ভ্যালু দিতে হবে। তো ভ্যালুর জন্য তো তাকে সাজা দিতে পারে না, সেটা আইনই ছিল না। দেখা যাচ্ছে তুমি স্টেটমেন্টটা কী সম্পদের মালিক তুমি, সে এবং তার স্ত্রী দিয়েছে। তাই কিন্তু ভ্যালু, আবার ভ্যালুর জন্য, ভ্যালু কম দেখানোর জন্য তাকে সাজা বলা লাগলো। প্লাস এর এগেনস্টে আমরা গেলাম আপিল ডিভিশনে গেলাম। আমরা আর্গুমেন্ট করলাম যে প্রথম দুর্নীতি দমন কমিশন যদি সম্পদের হিসাবে সেকশন 27 মামলা যদি সাজা দিতে হয়, 3টা জিনিস প্রমাণ করতে হবে। তার নামে বা তার নির্ভরশীল নামে সম্পদ আছে, যদি সেই সম্পদটা সে অবৈধ উপায়ে আর্ন করেছে, ইনকাম করেছে, অর্জন করেছে। আর তৃতীয়, তার বৈধ সম্পদের তুলনায় এটা অসামঞ্জস্য। কারাপশনের
মূল ফোকাস পয়েন্ট হলো এখানের মধ্যে যে তার সম্পদটা অবৈধ ইনকাম করছে বলে হোল ডকুমেন্টে যত সাক্ষী দিয়েছে দুদক বা এভিডেন্স হাজির করেছে কোথাও আমার নামান দুর্নীতির মাধ্যমে কোনো সম্পদ অর্জন করেছেন এরকম কোনো প্রমাণ দুদক করতে পারেনি। নট এ সিঙ্গেল ওয়ার্ড হ্যাজ বিন মেনশন যে সে আর্ন করছে সম্পদ অর্জন করেছে দুর্নীতির মাধ্যমে, এবং তার সম্পদ যা ছিল সবই কিন্তু ইন্টারনেট ফাইলে দেওয়া ছিল, এবং তার এই সাজাটা কোনোভাবে মেনটেনেবল না। দুইটা কারণ, প্রথম হচ্ছে আপিল ডিভিশন রায় কিন্তু ফলো করে না হাইকোর্ট ডিভিশন। একটা সেকশনে খারাপ দিয়েছে সেটা কিন্তু সাজা দিচ্ছে, একটা সেকশনে সাজা হাইকোর্টে সাজা অ্যাকুইটাল দিয়েছিল অব্যতি, সেটা কিন্তু আবার সেটা কিন্তু বল লিখছে, সেটা আবার সাজা দিতে হাইকোর্ট ডিভিশন। এটা হয় না। হাই স্কুল বলে দিচ্ছে যে এখানে আমরা ওই সেকশন দিয়ে ইয়ে করবা দেখবা, সে আবার 2 সেকশন নিয়ে আসছে সাজা বাড়ানোর জন্য। 1, 2 হলো পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা অ্যাসেসমেন্ট করছে। আমরা বলি পিডব্লিউডি কোন 1979 সাল থেকে 1989 সাল থেকে আমার নাম এবং তার স্ত্রী কিন্তু ইনকাম ট্যাক্স দিচ্ছে, তার সকল সম্পত্তি ইনকাম ট্যাক্স ফাইলে বলা আছে, দেওয়া আছে, ইনকাম দেওয়া আছে, অ্যাকসেপ্ট করছে। না ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যদি অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, যদি সেটা কিন্তু আর কোশ্চেন করতে পারবে না দুদক। তারপরে কিন্তু কোশ্চেন করছে, সেটা কিন্তু হাইকোর্ট ডিভিশন কিন্তু গ্রহণ করে না আমাদের বক্তব্যটা, সেটা আপনার সিদ্ধান্ত আছে। এবং আর পিডব্লিউডি কোন সালে রেডি করছে সম্পদ আমি কিনলাম 91 সালে, 92 সালে, 93 সালে বা 96 সালে। এখন 2007 সালে যে ইটের ভ্যালু যার ছিল, ভ্যালু তো বাড়ে গেছে, রডের ভ্যালু বেড়ে গেছে। 1, 2 হলো পিডব্লিউডি যদি সরকারি যদি কাজ করে, যদি এখানে ট্যাক্স দিতে হয়, ভ্যাট দিতে হয়, আর আমি যদি ব্যক্তিগত যদি একটা বিল্ডিং করি, কষ্ট কমবেই, ওইখানে কন্ট্রাক্টের লাভ আছে, কমবেই। এখন বলছে না এইটা হবে না, হাইকোর্ট ডিভিশন তাদের ভ্যালু কারেক্ট। মানুষ প্রাইভেট বাড়ি করে, নিজে ইট কিনে, নিজে বালু কিনে, নিজে সিমেন্ট কিনে কষ্ট কমানোর জন্য, আর পিডব্লিউডি এটা হবে কীভাবে? আইনও তা কভার করে না। তো আমাদের মূলত বক্তব্য ছিল আমলের, আবার আমি রিপিট করছি, হাইকোর্ট ডিভিশন রায় দেওয়ার সময় আপিল ডিভিশনের যে একটা ধারা তাকে তার অব্যাহতি বহাল রাখছিল, সেটা আবার তাকে সাজা দিয়েছে, এটা ইলিগাল। 2 হলো এভিডেন্সে কোথাও আমলের যে কোনো অবৈধ সম্পদ আর্ন করছে, অবৈধভাবে আর্ন করছে, এরকম কোনো বক্তব্য, এরকম এভিডেন্স নাই, সুতরাং খালাসযোগ্য। পাশাপাশি উল্লেখ করেছিলাম যে একই কোর্ট হাইকোর্ট ডিভিশন মফাজ আলম চৌধুরী মায়া আওয়ামী লীগের নেতা, তার কিন্তু সম্পদ কিন্তু গোপন ছিল, কিন্তু সেগুলো কিন্তু একই কোর্ট কিন্তু তাকে খালাস দিয়ে দিচ্ছে, বলছে অবৈধভাবে ইনকাম করতে পারে, অবৈধভাবে কোনো সম্পদ আর্ন করে নাই। আমরা অ্যাটেনশন দেওয়া করেছি হাইকোর্ট ডিভিশনে, বললাম যে দেখেন আপনি রায় দিয়েছেন মফাজ আলম চৌধুরী মায়ারটা, সেখানে খালাস দিয়েছেন আপনি, সেই গ্রাউন্ডে আমি যাচ্ছি, সেটা গ্রহণ করেনি। আজকে আপনি বললাম দেখেন ডিসকাভারি হাইকোর্ট ইনকনসিস্টেন্সি, একই কোর্ট 2 রকমের বিচার ছিল। লাস্ট গভর্নমেন্টের সময় একই কোর্টের 2 রকমের বিচার করেছে, আমার জন্য একটা, ইকুয়ালেশন টুকুর জন্য একরকম বিচার, আর মফাজ আলম চৌধুরী মায়ের জন্য আরেকরকম বিচার ছিল, সেটাও ইনকনসিস্টেন্সি। তো আমরা আশা করছি যে আমান যে ল পয়েন্টে আইনের দৃষ্টিতে যদি দুদক প্রমাণ করতে পারে নাই দুর্নীতিতে কোনো সম্পদ আর্ন করেছে এবং কোনো ডকুমেন্ট প্রডিউস করতে পারে, এভিডেন্স প্রডিউস করতে পারেনি, আমরা আশা করছি আমার ন্যায় বিচার পাবে, এবং সেই জন্য আমরা অপেক্ষা করছি। আমল এবং সাবের আমান 30 এপ্রিল রায়ের তারিখ নির্ধারণ করেছে। 13 বছর, 13-3